যারা মাঠে যুদ্ধ করেছেন, যারা মাঠে অস্ত্র নিয়ে মানে জীবন বাজি রেখেছেন, তারা এই জিনিসগুলো দেখে এই মানে সহজে সহ্য করতে পারেন না যে এইভাবে সবাই মুক্তিযুদ্ধের স্বীকৃতি পেয়ে যাবে, তাহলে আমরা কি মুক্তিযুদ্ধ করলাম। অধ্যাদেশটি জারি করা হয়েছে এমন একটা সময়ে যখন আমরা দেখছি সরকারি চাকরি অধ্যাদেশ এবং এনবিআর অধ্যাদেশ নিয়ে এক ধরনের বেকায়দা পরিস্থিতিতে আছেন। সেই সময়ে এই অধ্যাদেশটি জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে অধ্যাদেশটি জারি করা আপনার কাছে কতটুকু যৌক্তিক বলে মনে হয়? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক, ওনার সঙ্গে কথা বলেছি। উনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে তারা কাজ করছেন। তালিকা নিয়ে কাজ করতে গিয়ে দেখেছেন তাদের সন্দেহ হয়েছে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। দর্শক, মঙ্গলবার রাতে সরকার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে একটি নতুন অধ্যাদেশ জারি করে। অধ্যাদেশটি জারি হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে এটি নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্কের জন্ম নিয়েছে। এটি নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের সিনিয়র রিপোর্টার বাহরাম খানের সাথে। বাহরাম খান, আপনাকে আমাদের শোতে স্বাগত। ধন্যবাদ আব্বাস। আমরা প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই, হঠাৎ করে সরকারের কেন প্রয়োজন পড়লো মুক্তিযুদ্ধের সংজ্ঞা বা মুক্তিযোদ্ধা কারা সেই সংজ্ঞা বদল করার? আপনার কাছে কি মনে হয়? আমরা এই বিষয়ে যতটুকু জানতে পেরেছি যে এই প্রক্রিয়াটা হঠাৎ করে হয়নি। সরকার গত ডিসেম্বর মাস থেকেই আইনটি সংশোধনের জন্য উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগ নেওয়ার পরে আইন সংশোধনের জানেন বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো সারা আবার নতুন করে প্রক্রিয়া শুরু করা নানান ধরনের থাকে। সেইগুলো শেষ করে এই গত পরশুদিন সরকার সেটা চালু করলো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অধ্যাদেশটি জারি হওয়ার পর থেকে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। কোন কোন বিষয় নিয়ে বিতর্ক চলছে? আচ্ছা, আরেকটা আগের বিষয়টার আরেকটা উত্তর দিয়ে নিই যে সরকার কেন এগুলো। আমি এটা নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক, ওনার সঙ্গে কথা বলেছি। উনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে তারা কাজ করছেন। তালিকা নিয়ে কাজ করতে গিয়ে দেখেছেন তাদের সন্দেহ হয়েছে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তো সেই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দেওয়ার জন্য এবং সঠিক মুক্তিযোদ্ধাদের যাতে তালিকা সঠিকভাবে সংরক্ষণ হয় সেই উদ্যোগ নিতে চায় সরকার। সেই উদ্যোগের ক্ষেত্রে প্রথমে তারা মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা সঠিক সংজ্ঞা তারা যেটা মনে করছে, সরকার যেটা মনে করছে, সেই সংজ্ঞাটা প্রণয়ন করার উদ্দেশ্যেই আইনটি সংশোধন করে নতুন অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে মুজিবনগর সরকার। মুজিবনগরের সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ এবং সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি, অন্যান্য মন্ত্রীরা ছিলেন। তাদেরকে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় রাখা হলো নাকি তারা সহযোগী মুক্তিযোদ্ধার কাতারে চলে গেলেন? মূল বিতর্ক হচ্ছে এই বিষয়টি নিয়ে। এখন নতুন অধ্যাদেশে আগের যে আইন ছিল সেই আইনে বীর মুক্তিযোদ্ধা বলতে একটি সংজ্ঞাই ছিল। এখানে সবাই সমন্বিতভাবে বীর মুক্তিযোদ্ধা হিসাবে অভিহিত। কিন্তু নতুন অধ্যাদেশে সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে যে ক্যাটাগরি করা হয়েছে সেইখানে অন্যান্যদের সঙ্গে বলা হয়েছে যে যারা 70-এর নির্বাচনে এমএনএ এবং এমপি নির্বাচিত হয়েছিলেন, তাদের মধ্যে যারা গণপরিষদের সদস্য হয়েছিলেন তারাও সহযোগী মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃত হবেন। এখন কথা হচ্ছে বীর মুক্তিযুদ্ধের সংজ্ঞায় আবার বলা হয়েছে যে মুজিবনগর সরকার বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় আছে। এখন দুই দিক থেকে এটা ব্যাখ্যা করার সুযোগ আছে, যে কারণে এক ধরনের বিতর্ক এবং অস্পষ্টতা তৈরি হয়েছে যে বীর মুক্তিযুদ্ধের সংজ্ঞায় মুজিবনগর সরকার আছে, আবার মুক্তিযুদ্ধের সহযোগী যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে এমএনএ এমপি এরা আছেন। এখন মুজিবনগর সরকারের যারা ছিলেন এদের সবাই এমএনএ এমপি এর মধ্যেও ছিলেন। তাই এইখানে যদি দুইভাবে ব্যাখ্যা করা হয় তাহলে আবার আপনি এটাকে বিভ্রান্তিও বলতে পারবেন না। সমস্যাটা দাঁড়িয়েছে এই জায়গায়, যে কারণে অস্পষ্টতা তৈরি হয়েছে। অধ্যাদেশটি জারি করা হয়েছে এমন একটা সময়ে যখন আমরা দেখছি সরকারি চাকরি অধ্যাদেশ এবং এনবিআর অধ্যাদেশ নিয়ে এক ধরনের বেকায়দা পরিস্থিতিতে আছেন। সেই সময়ে এই অধ্যাদেশটি জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে অধ্যাদেশটি জারি করা আপনার কাছে কতটুকু যৌক্তিক বলে মনে হয়? এই সরকার দায়িত্ব নেওয়ার পরও এমনিতেই কয়েকশো আন্দোলন সরকারকে সামলাতে হয়েছে। বিভিন্ন ধরনের রাজনৈতিক দল, গোষ্ঠী এবং চাকরিজীবীরা সহ নানান ধরনের
আন্দোলন হয়েছে। এনবিআর অধ্যাদেশ প্রণয়নের পর কর্মচারীরা যে ধরনের আন্দোলন করেছে, শেষ পর্যন্ত সরকার এটি সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে এবং সরকারি চাকরি অধ্যাদেশ সেটি আরও বড় ধরনের, মানে সরকারি কর্মচারীরা সচিবালয়ের ভিতরে টানা 4 দিন বিক্ষোভ করছে। তারপরে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে উপদেষ্টাদের সমন্বয়ে একটি নতুন কমিটি করা হবে, সেই কমিটি অধ্যাদেশটি আবার নতুন করে পুনর্মূল্যায়ন করবে। ঠিক এই সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মানে ঘটনা নিয়ে নতুন অধ্যাদেশ প্রণয়ন এবং অনেকটা রাতের বেলা সেটা জারি করা, এইগুলা মানুষের ভিতরে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে। আর বিশেষ করে মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদের মতো নেতা, তাদের দলীয় পরিচয় আছে, তারা নিজেরা একটা দলের ছিলেন, বাট মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী নেতা হিসেবে তাদের যে সর্বোপরি গ্রহণযোগ্যতা আছে, সেই জায়গায় মানুষ একটু আন্দোলিত হয়েছে। তাদেরকে কি সহযোগী মুক্তিযোদ্ধার তালিকায় ফেলে দেওয়া হলো, কারণ বেশ কয়েকটি গণমাধ্যম এ বিষয়ে রিপোর্টও করেছে, আমরাও করেছি। আমরা ডেইলি স্টারে দুটো বিষয়ই তুলে ধরেছি। আবার কোনো গণমাধ্যমে তুলে ধরা হয়েছে যে শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, ওনাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধার তালিকায় ফেলে দেওয়া হয়েছে এবং তারা মুক্তিযুদ্ধ থাকছেন না। এই জিনিসগুলো মারাত্মকভাবে ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করেছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। অধ্যাদেশটি যেহেতু উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছেন, তাহলে এটি অনুমোদনের আগে সেটি নিয়ে কোনো ধরনের বিতর্কে কি বা আপত্তি কি উঠেনি ওই সময়? এইসব বিষয়ে দালিলিক কোনো প্রমাণ দেওয়া যায় না, কিন্তু আমি যেহেতু এইটা নিয়ে অধ্যাদেশটি সংশোধনের শুরু থেকেই কাজ করেছি, রিপোর্ট করেছি, আমি যতটুকু জানতে পেরেছি উপদেষ্টা পরিষদের অন্তত 3 জন সদস্যের সঙ্গে আমার কথা হয়েছে। তারা সহযোগী মুক্তিযোদ্ধার বিষয়টা নিয়ে উপদেষ্টা পরিষদে প্রশ্ন উঠেছে এবং এটি ভালোভাবে রিভিউ করার সিদ্ধান্ত হয়েছিল। সেই জিনিসগুলো পরে আবার কিভাবে অধ্যাদেশ আকারে এত তাড়াতাড়ি চলে আসবে, এই বিষয়টাতেও কোনো উপদেষ্টা মানে অনেকটা অবাক হয়েছে যে এত তাড়াতাড়ি এটা হওয়ার কথা না, কীভাবে হয়ে গেলো আমরাও জানি না। তো এই ক্ষেত্রে মনে হয় যে সরকারের ভিতরে এক ধরনের সমন্বয়হীনতা আছে কিনা বা তাড়াহুড়া আছে কিনা, সেইটা সন্দেহ করার মতো যথেষ্ট অবকাশ আছে। আচ্ছা, আপনি বেশ কিছু পরিবর্তনের কথা বললেন যেটা অধ্যাদেশের মধ্যে দিয়ে এসছে, এছাড়া কি আর কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে কিনা এই অধ্যাদেশের মাধ্যমে? অধ্যাদেশের গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে এই কারণে যে বীর মুক্তিযোদ্ধা সঙ্গে নতুন আরেকটি সংজ্ঞা যুক্ত করেছে, বীর মুক্তিযোদ্ধার পরিবার। আর মুক্তিযুদ্ধের সহযোগীর সঙ্গে আবার একটি মানে সংজ্ঞা যুক্ত করেছে, মুক্তিযুদ্ধের সহযোগীর পরিবার। এখন এই আওতার কারণে অধ্যাদেশ এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত যে আনুষ্ঠানিক দালিলিক যে দলিল আমাদের আছে, সেই আওতা অনেকটা বেড়ে যাবে। আমি আজকেই কথা বলেছি উপদেষ্টা পরিষদের যে সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ফারুকি আজম, যে সহযোগী মুক্তিযোদ্ধা বলতে ওই সময় যদি আমরা বলি পাকিস্তান হানাদার বাহিনীর যে সহযোগী, জামাতে ইসলামী, নেজামে ইসলামী, তারপরে হচ্ছে আল বদর, আল শামস, এই রাজনৈতিক সংগঠন এবং অন্যান্য সংগঠনগুলো ছাড়া যারা বাংলাদেশে ছিলেন তাদের বাইরে কি আর কেউ মুক্তিযুদ্ধের, তাদের বাইরে তো সবাই মুক্তিযুদ্ধের সহযোগী। তো এই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা যেটা আমাকে উত্তর দিলেন, বলছেন যে যারা সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। তো এইটা খুবই ভেগ একটা হবে যে সক্রিয়ভাবে কারা ভূমিকা কতটুকু পালন করেছে সেটা সরকার কীভাবে নির্ধারণ করবে। সেটা যদি আইন এবং বিধিতে সুস্পষ্টভাবে ব্যাখ্যা না থাকে, বড় ধরনের অপব্যাখ্যা দেওয়ার এবং তৈরি হওয়ার সুযোগ আছে। আচ্ছা, আমরা যখন ইতিহাসবিদ সহ যারা মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেন, গবেষণা করেন, তাদের সাথে যখন কথা বলেছি রিপোর্টের জন্য, তখন তারা বলেছেন যে এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত ছিল আপনার ফেক মুক্তিযোদ্ধা যারা অন্তর্ভুক্ত হয়েছেন সেইটাকে অ্যামেন্ড করা। মুক্তিযোদ্ধার যে 2টা ক্যাটাগরাইজেশন এখন করা হয়েছে সেটি না করে যদি ওই দুটোতে নজর দেওয়া হতো তাহলে ভালো হতো বা সেটা জনগুরুত্বপূর্ণ ছিল। আপনার কাছে জানতে চাই এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যেটা বলছে তারা এই কাজটি করতে গিয়েই মূলত সংজ্ঞা নির্ধারণের প্রয়োজনীয়তা অনুভব করেছেন। এখন সংজ্ঞা নির্ধারণের প্রয়োজনীয়তা অনুভব করতে গিয়ে ফারুকি আজম আমাদেরকে যেটি জানিয়েছেন যে ওনারা মুক্তিযুদ্ধ বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন সংগঠনের সঙ্গে বসেছেন। তারা এমনও দেখেছেন যে মুজিবনগর সরকারের সময়ে 7 থেকে 8 বছর বয়স ছিল, এইরকম কিছু কর্মচারী আছে তারা মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃত। এখন যারা মাঠে যুদ্ধ করেছেন, যারা মাঠে অস্ত্র নিয়ে
মানে জীবন বাজি রেখেছেন, তারা এই জিনিসগুলো দেখে এই মানে সহজে সহ্য করতে পারেন না যে এইভাবে সবাই মুক্তিযুদ্ধের স্বীকৃতি পেয়ে যাবে, তাহলে আমরা কি মুক্তিযুদ্ধ করলাম। এই বিষয়গুলো এক ধরনের প্রতিক্রিয়া আছে, এইগুলোকে অ্যাড্রেস করার প্রয়োজন আছে। কিন্তু সেইটা করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের ক্যাটাগরাইজ করার যে উদ্যোগ, সেইটা কতটা বিতর্কমুক্ত রাখা যায়, বড় ধরনের প্রশ্ন তৈরি হতে পারে। ধন্যবাদ বাহরাম ভাই আমাদের সাথে আপনার ইনসাইট শেয়ার করার জন্য। দর্শক, এই ধরনের আয়োজন আরও দেখার জন্য ডেইলি স্টারের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।